ওই শুনছেন? আপনাদের কি বলতেছি, আপনাদের এই প্রিয় চ্যানেল থেকে আমি সাব্বির। আপনাদের এই প্রিয় চ্যানেলের এক একটা রহস্যময় মাফিয়া গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। সকালে দরজায় পত্রিকাওয়ালার ডাক শুনে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকালাম। সকাল 9টা বেজে 25 মিনিট। 9:30 বেজে গেছে প্রায়। তাড়াতাড়ি শরীরের ওপর থেকে কথাটা এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে বাথরুমের দিকে দৌড় দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব দাঁত ব্রাশ ঘষাতে লাগলাম, চোখে মুখে জল দিলাম, অতঃপর ফ্রেশ ট্রেশ হয়ে রুমে এলাম। একদিকে শার্ট প্যান্ট পরে রেডি হচ্ছি, একই সাথে অন্যদিকে মুখে পাউরুটি ঢুকাচ্ছি। ভালো করে খাওয়ারও সময় নেই। উফ, অনেক দেরি হয়ে গেছে। শেষে তাড়াতাড়ি মুখের পাউরুটিটা গিলে টাইটা হাত নিয়েই তাড়াতাড়ি দরজা লক করে বেরিয়ে পড়লাম। দ্রুত হাঁটা ধরলাম। ইস, বাইকটা নষ্ট হয়েছে, ঠিক করাতে দিয়েছি, না হলে বাইক দিয়েই যাওয়া যেত। যাই হোক, এখন এসব না ভেবে তাড়াতাড়ি বড় রাস্তায় গিয়ে একটা রিকশায় উঠলাম। রিকশায় বসে বসে টাইটা বেঁধে নিলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। ব্যাচেলর মানুষ, ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, একটা মেসে একাই থাকে। সকাল সকাল যে কেউ ঘুম থেকে ডেকে তুলবে সেরকম কেউ তো নেই। এখন এসব ভাবলে চলবে না। আমাদের অফিসের বস এমনিতে ভালো হলেও দেরি করে অফিসে যাওয়া তিনি একদম পছন্দ করেন না। দূর রাস্তায় এত জ্যাম কেন? এমনিতেই দেরি হচ্ছে। মাথা বাড়িয়ে দেখলাম অনেক লম্বা জ্যাম। না, এত লম্বা জ্যাম তাড়াতাড়ি শেষ হওয়ার নয়, তাই ওখানে রিক্সা থেকে নেমে অফিসের জন্য ছুট লাগালাম। আজ আমার ভাগ্যটা খারাপ মনে হয়। অফিসে ঢুকেই বসের সামনে পড়ে গেলাম। শুভ সকাল স্যার। শুভ সকাল। তো মিস্টার আকাশ, আজ আপনার এত দেরি কেন? আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, আশা করি আর হবে না। ঠিক আছে, আপনি প্রজেক্ট রুমে চলে যান। ওকে স্যার। আমি প্রজেক্ট রুমের দিকে যেতে লাগলাম। আজকে বেশ খুশি খুশি দেখাচ্ছে, ব্যাপার কি কিছুই বুঝলাম না। অতঃপর প্রেজেন্ট শেষ করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেল। প্রেজেন্টেশন শেষ করে বসে আছি, এমন সময় আমার এক কলিগ টিফিন ক্যারিয়ার নিয়ে পাশে বসলো। আকাশ ভাই, চলুন লাঞ্চটা সেরে ফেলি। আপনি করেন ভাই? আজ করবেন না? লাঞ্চে কি আনলেন? কি যে বলেন ভাই, আমার কি আপনার মতো বউ আছে নাকি যে প্রতিদিন লাঞ্চ প্যাক করে দিবে? মা, তাই? হ্যাঁ আছে তো, কিন্তু তারা তো ময়মনসিংহ থাকে, ব্যাচেলার মানুষ, মেসে থাকে, বোঝেনি তো। হ্যাঁ ভাই, বুঝলাম। হাইসেন না ভাই, এরকম সময় আপনিও পার করে এসেছেন। আচ্ছা, বিয়ে শাদী কবে করছেন? ওসব দেরি আছে ভাই। তাই? ভাই। আজ লাঞ্চ করবেন না নাকি? না ভাই, অফিস আসতে দেরি হয়ে গেছিল, তাই কিছু আনতে পারি নাই। আরে তাতে কি, আমি এনেছি তো, আসেন শেয়ার করি। আরে না না ভাই, থাক। কেন, আমার সাথে শেয়ার করলে কি সমস্যা হবে নাকি? না না ভাই, তেমন কিছু না। তাহলে চলুন সেরে ফেলি লাঞ্চটা। আচ্ছা ঠিক আছে। আমি আর রাসেল লাঞ্চ করছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। বাম হাত দিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আমার গুলগুলুটা কেমন আছে রে? ভালোই আছেন। আর গুলোগুলোর দুষ্টুটা কেমন আছে? হ্যাঁ, ভালোই। তো কি করছিস? এই তো লাঞ্চ করতেছি। তুই? এই তো আমিও খেয়ে উঠলাম মাত্র। ও, তো লাঞ্চে কি নিলি আজ? কিছু না, এক কলিগের টিফিনে ভাগ বসাচ্ছে। ভালোই তো, নিজে কিছু নিস নাই কেন? আজকে অফিসে আসতে দেরি হয়ে গেছিল, তাই। কেন দেরি হলো? রাতে ঘুমোতে দেরি হয়ে গেছিল। কেন, রাত করে মেসে ফেরা হয়েছিল বুঝি? আরে না না। তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ঘুমাতে দেরি হয়েছে? আরে তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম, কিন্তু কারেন্টের জন্য দেরিতে চোখ লাগলো। আচ্ছা আচ্ছা, এখন খাওয়া দাওয়া শেষ কর। হুম। অফিস থেকে কখন মেসে ফিরবি? সন্ধ্যার পর। আচ্ছা, এখন রাখছি। হুম। ফোনটা রাখার পর রাসেল ভাই বলল, কি ভাই, জিএফ নাকি? আরে না ভাই। কথা শুনে তো জিএফ জিএফই লাগলো। আরে না ভাই, ও আমার খুব ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। আপনার ভাবি আর আমিও কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিলাম। কি বলতে চাইছি বুঝতেই তো পারছেন। বুঝলাম। আচ্ছা, আমার খাবার শেষ। হ্যাঁ আমারও ভাই।
আমার এখন একটা মিটিং আছে, আমি এখন উঠি ভাই। আচ্ছা ভাই, লাঞ্চের জন্য ধন্যবাদ। ওকে ভাই। সন্ধ্যায় অফিস থেকে ফেরার আগে পিয়ন এসে খবর দিল বস নাকি ডেকে পাঠিয়েছে। সব গুছিয়ে নিয়ে বসের কেবিনে গেলাম। স্যার আসতে পারি? আসুন। স্যার, আপনি যে ফাইলগুলোর কথা বলেছিলেন ওগুলো তো আমি সুজিতকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ বলেছে, কিন্তু আমি আপনাকে অন্য একটার জন্য ডেকে পাঠিয়েছি। হ্যাঁ স্যার, বলুন। আগামী 6 দিন পর আমার ছোট মেয়ের বিয়ে, তো আপনার দাওয়াত রইল, আশা করি আসবেন। সেজন্যই আপনাকে আজ এত খুশি খুশি দেখাচ্ছিল। হ্যাঁ আচ্ছা স্যার, অবশ্যই আসবো। আসবেন, কিন্তু আর একটা কথা ছিল। কি স্যার? ময়মনসিংহে আমাদের অফিসের নতুন একটা শাখা নির্মাণ করা হয়েছে, তো আপনাকে 6 মাসের জন্য সেখানে ট্রান্সফার করা হয়েছে। আপনার এতে কোনো সমস্যা নেই তো? না না স্যার, কোনো প্রবলেম নেই। আপনার বাড়ি তো সিলেটেই না? হ্যাঁ স্যার, সেই জন্যই তো এত খুশি হলাম। হ্যাঁ, এটা ভেবেই আপনাকে ওখানে ট্রান্সফার করলাম। আপনারও ভালো, আমারও ভালো। আগামী 12 বা 13 দিন পর আপনি সিলেট চলে যাবেন। ধন্যবাদ স্যার। স্বাগতম। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। অফিস থেকে আজ খুব খুশি হয়ে বাসে ফিরলাম। বাইরে থেকেই খেয়ে আসছিলাম, তো বাসায় এসে হাত মুখ ধুয়ে একটু শুয়ে আছে। এমন সময় মেসের মালিক আসলেন। আকাশ, কি আছো? হ্যাঁ, কে? আমি তোমার আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, ভেতরে আসেন। তোমার সাথে কিছু কথা ছিল। জি বলেন। আসলে আমার এক ভাইয়ের ছেলে ঢাকা আসছে, তো ও এখানে এসে তোমার ওই রুমটাতে উঠবে। তো উঠুক না, আমার একসাথে থাকতে কোনো প্রবলেম নেই আঙ্কেল। আসলে ও শেয়ার করে থাকতে পারে না, তো তুমি যদি বুঝতেই পারছো তো আকাশ। আচ্ছা আঙ্কেল, আমাকে 2টা দিন সময় দিন, আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে চলে যাব। বাবা, তুমি কিছু মনে করনি তো? আসলে ভাইয়ের ছেলে না, ও করতে পারি না। না আঙ্কেল, বুঝেছি। আচ্ছা, আমি দেখছি। ঠিক আছে বাবা, দেখো যত তাড়াতাড়ি পারো। আঙ্কেল চলে গেলেন, আর আমি চিন্তা করছি এত তাড়াতাড়ি বাসা কই পাবো। কিছুদিন পর আবার ময়মনসিংহ চলে যাব। ধ্যাত ভাল লাগে না, কাল ঘুম থেকে উঠেই বাসা খুঁজতে বের হতে হবে। তার মানে তো অফিসেও একদিন ছুটি নিতে হবে। ইস, আচাইরা ঝামেলা। এখন ঘুমিয়ে পড়ি, সকালে উঠে আবার বেরোতে হবে। এই ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে থাকার জন্য বাসা খুঁজতে বের হয়ে পড়লাম। আমার সাথে আমার এক বন্ধু যেতে চেয়েছিল, কিন্তু ওর একটা কাজ পড়ে যাওয়ায় যেতে পারলো না। তা দুপুর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো জায়গায় ঠিক হলো না। একে তো ঢাকা শহর, থাকার জায়গা পাওয়া খুব মুশকিল, তার উপর ব্যাচেলার হয়ে তো আরও সমস্যা। কেউ যেন ভাড়া দিতেই চায় না। শালার ব্যাচেলর বলে কি মানুষ না? আমাদের কি ভাড়া থাকার অধিকার নেই? খুঁজতে খুঁজতেই শেষমেশ একটা বাসা পেলাম। ওপরতলা ভাড়া দেওয়া হবে, আমার জন্য একদম পারফেক্ট। অফিসের কাছেই আছে, ভেতরে গিয়ে নক করলাম। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক দরজা খুলল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ওপরতলা কি ভাড়া দেওয়া হবে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাড়া দেওয়া হবে। আঙ্কেল, আমি নিতে চাই। নোটিশটা ভালো করে দেখেছেন তো? ভাড়াটা কত এসব? দেখেই আসলাম। চাকরি করো তো? হ্যাঁ, একটা প্রাইভেট কোম্পানিতে। তুমি কি ব্যাচেলার? না, এতক্ষণ সত্যি বলে কাজ হয়নি, তাই মিথ্যা বললাম। বাচ্চা কাচ্চা আছে? না। বাহ, ভালো, এরকম কপালই খুঁজছিলাম। তাহলে কাল থেকেই এসে যায়? হ্যাঁ, কালকেই বউ নিয়ে চলে আসো। না, আসলে বউ তো আমার সাথে থাকবে না, ওর বাপের বাড়িতে থাকে। তাহলে তো হচ্ছে না, স্বামী স্ত্রী একসাথে ভাড়া দেবে, না হলে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা কালকেই আসছি তাহলে। আচ্ছা, তাহলে কথা পাকা ধরে নেই। হ্যাঁ অবশ্যই, বলে ওই বাসা থেকে বেরিয়ে আসলাম। ভদ্রলোককে তো বলে ফেললাম কালকে বউ নিয়ে চলে আসব, কিন্তু এখন বউ পাই কোথায়? এই বাসাটা তো হাতছাড়া করা যায় না, কিন্তু বউ ছাড়া তো ভাড়াও দিবে না। কি করি ভাবতে ভাবতে হঠাৎ নূপুরের কথা মনে পড়ল। হ্যাঁ, এখন নূপুরই আমাকে হেল্প করতে পারে। দেরি না করে তাড়াতাড়ি নূপুরকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ করলো। সোনামণি, কেমন আছিস? ভালো, তুই? ভালো বাবু, কি করছিস? কিচ্ছু না, তুই? সেম যেন। কি রে, তোর কি হয়েছে? এত আদর করে কথা বলছিস কেন? হুম হুম
জ্বর হলো নাকি? আরে না না কিউটি, আমি কি তোকে এইসব বলে ডাকতে পারি না? হ্যাঁ পারিস, কিন্তু তুই তো পেতনি শয়তানি এসব ছাড়া আমার সাথে কথাই বলিস না, তাই বললাম আর কি। না সোনামোনা, এমনি। ওই কি হয়েছে বল তো? না মানে কি? মানে আসলে একটা দরকার ছিল। হ্যাঁ এই তো চান্দু, লাইনে এসো। কি দরকার বলে ফেলো তো। তুই ফ্রি আছিস তো এখন? হ্যাঁ কেন? তুই আমার সাথে এখন দেখা করতে পারবে? কেন? আরে এমনি তোকে রেস্টুরেন্টে খাওয়াবো। সত্যি তো? তোকে তোর হোস্টেলের সামনের রাস্তাটা থেকে তোকে পিক করবো নে, ফোন দিলে বেরিয়ে পড়িস। ওই আমার কেমন কেমন জানি লাগছে। আরে কিছু না নূপুর, তুই রেডি থাকিস তো? আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে দিলাম, ম্যাচে এসে গোসল করে বাইক নিয়ে চলে গেলাম নূপুরের সাথে দেখা করতে। যে দরকারে যাচ্ছি সেই কাজটা ভালোই হয়ে গেলেই হয়। অনেকক্ষণ ধরে বাইক নিয়ে নূপুরের জন্য অপেক্ষা করছি। এমনিতেই এত রোদ, তার উপর আরেক চিন্তা, ভাল লাগে না। তখন থেকে ফোন দিচ্ছি, ফোনটাও রিসিভ করছে না। একটু পর মহারানী আসলেন। এই সেই নূপুর আমার মাথার চুল টেনে বলল, কি রে, তোর চুল কাটিস না কেন? আমার ইচ্ছা। এত দেরি করলি কেন পেতনির পেতনি? ও এটা আমার ইচ্ছা? না, তোর ইচ্ছা চলবে না। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। কই যাস? দেখি বাইকে ওঠ। এখন না বললি আমার ইচ্ছা চলবে না? ইস, ভুল হয়ে গেছে মা, মাফ চাইছি। এখন তো ওঠ। ছাগল। আমার চুল এলোমেলো করে দিয়ে। ছাগল নেই, ওঠ এখন। উঠছি তো, এত তাড়া কিসের শুনি? আহা, তুই যদি বুঝতি রে। কিছু বললি? না। হুম। তারপর নূপুরকে নিয়ে এক রেস্টুরেন্টে গেলাম। একটা টেবিলে আমি আর নূপুর মুখোমুখি বসলাম। নে কি খাবি, অর্ডার দে। মেনু কার্ড এগিয়ে দিয়ে বললাম, তোকে আজ অদ্ভুত অদ্ভুত লাগছে। কেন? কেমন জানি। আরে না না, তেমন কিছু না তো। তোর যা যা খেতে ইচ্ছে হয় অর্ডার দে। ঘামছিস কেন তুই? কই, ও গরমের দিন ঘামবই তো। হারামজাদা, এখানে এসি লাগানো। এত দিকে নজর কেন তোর? অর্ডার দিতে বলেছি, অর্ডার দে শাকচুন্নি। আমার তো কেমন জানি সন্দেহ হচ্ছে। অর্ডার দে। হুম। কিছুক্ষণ পর আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। তখন আমি নূপুরকে বললাম, নূপুর শোনা। কি? একটা কথা ছিল। হ্যাঁ এটাই এতক্ষণ ধরে ভাবছিলাম। আসলে হয়েছে কি, হ্যাঁ বল। ওই আমার বউ হবি। মানে কি? মানে তোকে আমার বউ হতে হবে। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? তোর মতো ছাগলের বউ হতে যাব কেন শুনি? আরে প্লিজ না করিস না, এখন তুই ছাড়া আমার কাছে বউ হওয়ার মতো কেউ নেই। প্লিজ বউ হয়ে যা না প্লিজ। ওই বউ হওয়া কি চারটিখানি কথা নাকি? আরে আমি কি তোকে সত্যি সত্যি বউ হতে বলেছি নাকি? তাহলে? শুধু 11 দিনের জন্য হলেই হবে। মানে? মানে আগামী 10 দিন তোকে আমার বউয়ের অভিনয় করতে হবে। কেন? তারপর নূপুরকে সব খুলে বললাম, বুঝলি তো, এখন হয়ে যান আমার বউ প্লিজ। তোর থাকার জন্য আমি কেন তোর বউ হতে যাব শুনি? আর আমিও তো হোস্টেলে থাকি নাকি? এই 11 দিন আমি ওখানে না থেকে তোর সাথে থাকবো? অসম্ভব। আরে এখন আমাকে একমাত্র তুই হেল্প করতে পারবি। যদি না করি? না করলে এতক্ষণ যা যা খেলি সব বের কর। একদম খাবারগুলো খাওয়ার আগে যেরকম ছিল ওরকম। পিচ্চিদের মতো করছিস কেন? এটাও কি সম্ভব নাকি? প্লিজ রাজি হয়ে যা না, 11টা দিনেরই তো ব্যাপার। আরে এই 11 দিন পর কি হবে? তারপর তো আমি ময়মনসিংহই চলে যাব, ওখানে ট্রান্সফার হয়েছে। বুঝলাম, তো তোর বউ হয়ে আমার লাভটা কি শুনি? এই 11 দিন তুই যা বলবি আমি তাই করব। তোর সম্পূর্ণ খরচ আমি চালাবো না, একদম বউর মতো পালবো তোকে। তবু তুই প্লিজ রাজি হয়ে যা। পালবি মানে? আমি কি গরু ছাগল নাকি যে পালবি বলছিস? আরে নানা সোনামণি আমার, তুই তো কত কিউট একটা মাইয়া, তোকে কি এইসব বলতে পারে? হইছে আর হাওয়া দেওয়া লাগবো না। সারা জীবন তো
এই সবেই ডেকেছিস? এখন প্লিজ রাজি হয়ে যা, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এরকম করা কি ঠিক হবে? কেউ যদি জেনে যায় এটা নাটক, তাহলে তো। আরে না না, ওইদিকে তোকে আর আমাকে চেনার মতো তেমন কেউ নেই, তোর শুধু বউ বউ অভিনয় করলেই চলবে। ঠিক তো। হুম, হুম। তাহলে রাজি তো তুই? তাহলে কালকেই তোর হোস্টেল থেকে 11 দিনের জন্য চলে আসিস। হুম। আমার লক্ষ্মী বেস্ট। খাওয়া দাওয়া শেষ করে নূপুরকে ড্রপ করে আমিও ম্যাসে চলে গেলাম। আহ, কত শান্তি, এখন আর কোনো ঝামেলা নাই। কাল সকালে নতুন বাসায় গিয়ে উঠব। ম্যাসের মালিককেও বলে এলাম সেটা। ওই দিন রাতে বেশ আরামের একটা ঘুম দিলাম। পরের দিন যথারীতি আমি আর নূপুর নতুন বাসায় গেলাম। বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা করলাম। আঙ্কেল আমাদের নিয়ে ওপরতলার চাবি নিয়ে এলাম। আমি আর নূপুর সিঁড়ি দিয়ে উপরে উঠছি, সাথে আঙ্কেলও আসছেন রুম দেখিয়ে দেওয়ার জন্য। বাসার চারদিকের পরিবেশ ভালোই, আর মালিকের ব্যবহারও খুব ভালো লাগলো। আঙ্কেল একে একে সব দেখিয়ে দিল। একটা বেডরুম, পাশেই রান্নাঘর আর একটা অ্যাটাচ বাথরুম, দুই দিকে দুইটা ব্যালকনি আছে। আঙ্কেল আমাদের ফ্রেশ হতে বলে চলে গেলেন। আঙ্কেল চলে যাওয়ার পরে নূপুর আমার কাছে এসে 2 হাত দিয়ে কলার টেনে ধরল। হারামজাদা, তুই না বলেছিলি একদম পারফেক্ট বাসা? হ্যাঁ ঠিকই তো বলেছি, কেন সুন্দর না? সবই তো খুব ভালো, কিন্তু বেডরুম একটা কেন? আর একটা বিছানা কেন? আমি কোথায় ঘুমাবো? স্বামী স্ত্রী তো একই সাথে ঘুমায় নাকি? থাকুক গাজা, কিন্তু আমরা তো আর সত্যি সত্যি বর বউ না। সত্যি সত্যি হলে প্রবলেম আছে? কি? না কিছু না। শোন, আর যাই হোক, আমি তোর সাথে একই রুমে একই বিছানায় ঘুমাতে পারবো না। তো তুই গিয়ে কিচেনে বা বাথরুমে ঘুমিয়ে পড়িস। কি? তুই গিয়ে ঘুমাগা? কেন ঘুমাবো? আমার তো কোনো সমস্যা নেই। শোন, ফাজলামি করবি না একদম। বেড যেহেতু একটাই, তো তুই হয় ফ্লোরে ঘুমাবি, না হয় সোফাতে ঘুমাবি। আমি পারবো না, তুই ঘুমাইস। কেন পারবি না বুঝি? আমি যখন বলেছি তো তোকে ঘুমাতেই হবে। আমি পারবো না। আচ্ছা, তুই যখন নিচে ঘুমাতেই পারবি না, তাহলে আমি আঙ্কেলকে গিয়ে সব সত্যি বলে দিচ্ছি, অ্যান্ড আমি নিজেও চলে যাব। পারবো না কেন? অবশ্যই ঘুমোতে পারবো। এবার কলারটা ছাড়। এখন রুমটা একটু পরিষ্কার কর, ধুলো জমে আছে। রুমটা নিজেদের মতো গোছাতে হবে তো। আমি একা করবো নাকি? আমিও তো করব। আচ্ছা, তুই ওই দিক কর, আমি এদিক করছি। আচ্ছা। আমরা রুমটা গোছানো শুরু করলাম। নূপুর টুলে উঠে একটা ডোরবেল লাগাচ্ছে। আমি ওর কাছে দাঁড়িয়ে দেখতে লাগলাম। হঠাৎ নূপুরের কাছে একটা টিকটিকি দেখে আমি বলে উঠলাম, ওই পেতনি, তোর কাছে টিকটিকে। আ কই? নূপুরের দিক সরতে গিয়ে টুল থেকে ওর পা পিছলে পড়ে যেতে লাগলো। আমি এক হাত দিয়ে ওর কোমর আর অন্য হাত দিয়ে ওর এক হাত ধরলাম। নূপুর এক হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। নূপুর ভয়ে চোখ বন্ধ করে আছে। একটু পর ও আস্তে আস্তে চোখ মেলে তাকালো। তাকিয়ে দেখে আমি ওকে এইভাবে ধরে ওর দিকে তাকিয়ে আছি। নূপুরও কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ করেই ও সোজা হয়ে উঠে আমাকে ওর থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই, তুই আমাকে এভাবে ধরলি কেন? আজব, আমি না ধরলে তো তুই পড়েই যেতে। পড়ে গেলে যেতাম, তাতে তোর কি শুনি? এভাবে ধরতে হবে নাকি? পড়ে গিয়ে যদি কোমরটা ভেঙে যেত তাহলে আমারই তো চিকিৎসা করাতে হতো নাকি? তো তুই তুই তো করাবি, কারণ তুই আমাকে বউ করে এনেছিস। হ্যাঁ, একটা আজাইরা ঝামেলা এনেছি দেখছি। কিছু বললি? না রে মা, কিছু না। আর শোন, এইভাবে তুই তুই করে বলবি না। এখন থেকে আমি তোর বর, তো আমাকে তুমি তুমি করে বলবি। কেউ শুনলে প্রবলেম হতে পারে, বুঝেছিস? তুমি তুমি করে বলবি? ঢং, আমিও তো তোর বউ, আমাকে কেন তুই তুই করে বলছিস শুনি? আমিও তো তুমি তুমি করেই বলবো। তাহলে ঠিক আছে। কিছুক্ষণ পর ঘর গোছানো প্রায় শেষ। ঘরের চারপাশে তাকিয়ে দেখলাম বেশ সুন্দর করেই গুছিয়েছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নূপুরের কাছে গেলাম। এমন সময় দরজায় কেউ নক করলো। খোলাই আছে দরজা, আসতে পারেন। দরজা খুলে আন্টি, মালিকের বউ রুমে প্রবেশ করলো। জি আন্টি, কোনো দরকার? হ্যাঁ, আজ তোমরা আমাদের এখানে লাঞ্চ করবে।
আরে না না আন্টি, আমরা খেয়ে নিব। না না, দুপুর তো হয়ে গেছে তো, আর তোমরা তো মাত্র এলে, তো এখন তো আর তোমরা মনে হয় তেমন কিছু রান্না করতে পারবে না, তো দুপুরে তোমরা আমাদের সাথে খেয়ে নিও। না না আন্টি, নূপুর রান্না করে নিবে, এখন বাজারে যাব তো। কোনো কথা না বাবা, আজ দুপুরে আমাদের সাথেই খাবে, আমাদেরও ভালো লাগবে। অতঃপর আন্টির জোরাজুরিতে রাজি হলাম। আন্টি চলে গেলেন, আমি গোসলে চলে গেলাম, আর নূপুর জামা কাপড় গোছানোতে ব্যস্ত হয়ে পড়ল। গোসল শেষ করে আমি বাথরুমের দরজা আনলক করে টান দিলাম। অনেক চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলছে না। আজব, আমার দিক থেকে তো দরজা আনলক করা, তাহলে দরজা খুলছে না কেন? তাহলে নিশ্চয়ই দরজাটা বাইরে থেকে লাগানো হয়েছে। জোরে একটা চিৎকার দিলাম, নূপুর, কি গো? ওই বাইরে থেকে দরজা লক করলি কেন? কই না তো, জোরে লক করেছে মনে হয়। পেতনির বাচ্চা, ফাইজলামি করিস না তো, দরজা খোল। দরজা খুলতে পারি যদি বিকালে আমার জন্য চকলেট আনিস, তবেই। কি, চকলেটের জন্য দরজা লাগিয়েছিস তুই? হুম আচ্ছা আনবো, দরজা খোল। হুম আমাদের না তুমি তুমি করে কথা বলার কথা ছিল। হুম হুম ইস, ভুলেই গেছিলাম। এখন থেকে মনে থাকে যেন। হুম, আচ্ছা দরজা খোল তো। সত্যি চকলেট আনবি তো? লক্ষ্মী বউ, নূপুরের নাক টেনে এখন যাও তো লক্ষ্মী বউয়ের মতো, আমার জামা কাপড় গোলা ধুয়ে দাও তো। যাও যাও। আমি কেন? তুমি করো, যাও। কেন? তোমার মতো একটা লক্ষ্মী বউ থাকতে আমি কাপড় কাচবো কেন? এ লক্ষ্মী বউ? 11 দিনের জন্যই তো বউ। 11 দিন তো কি হয়েছে? 1 মিনিট হোক বা 11 বছর, বউ তো বউই। আমি পারবো না। ঠিক আছে, আমিও বিকেলে চকলেট আনবো না বলেই ওখান থেকে চুল মুছতে মুছতে চলে এলাম। নূপুর রাগে ফুলতে ফুলতে বাথরুমে ঢুকে কাপড় কাচতে লাগলো। আমি ওকে দিয়ে এইসব দেখছিলাম আর লুকিয়ে লুকিয়ে হাসছিলাম। একটু পরে নূপুরকে দেখলাম কাপড় ধুয়ে নিয়ে বাইরে যাচ্ছে, বুঝলাম ছাদে যাচ্ছে। আমিও আস্তে আস্তে ওর পেছন পেছনে ছাদে গেলাম। ওয়াও, কত সুন্দর ছাদ, বেশ খোলামেলা। ছাদের পাশে অনেক টবার, তাতে নানা রকমের সুন্দর সুন্দর কিউট কিউট ফুলের গাছ লাগানো। চারদিকটা খুব ভালো করে দেখে নিলাম। খুব ভালো লাগলো ছাদটা, খুব ভালো সময় কাটানো যাবে এখানে। আমি যে ছাদে এসেছি নূপুর বোধ হয় টের পায়নি। ওকে দেখলাম কাপড় শুকোতে দিচ্ছে। ইস, ওর কাপড় মেলে দেওয়ার ভঙ্গি দেখে বুঝতে পারলাম খুব রেগে আছে। উফ, আমার উপর করা সব রাগ ও এখন ওই কাপড়গুলোর উপর দিয়ে যাচ্ছে। মজাই লাগছে। আমি পেছন থেকে ওর চুলে টান দিয়ে ওর সামনে চলে গেলাম। নূপুর পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তারপর ও আবার ঘুরে সামনে তাকাতেই আমি ভু করে উঠলাম। নূপুর চমকে গিয়ে আমাকে কাপড় দিয়ে মারতে শুরু করলো। শয়তানের বাচ্চা! পেতনি, লাগছে তো। লাগুক, লাগুক তোর, আরো বেশি বেশি করে লাগুক, হারামি কোথাকার। হাত দিয়ে মার আটকানোর চেষ্টা করতে করতে নূপুরকে বললাম, ইস, বরকে এত মারতে নেই। বরের নিকুচি করি। ওর হাত আটকে। এইসব ছাড়া আর কি পারিস তুই? অনেক কিছু। কুচু পারিস? বললাম তুমি তুমি করে বলতে, সেটাও তো পারিস না। তুই যেমন পারিস আর কি। তুই 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 করিস, তাই আমিও করি। শোন, তুই এমনটা করস। ভালো, শোনা, আমাকে একটু তুমি তুমি করে বলিস, নালে বাড়ির মালিক সন্দেহ করবে। হ্যাঁ সর, নিচে যাব। আমাকে সরিয়ে দিয়ে নূপুর নিচে চলে গেল। আমিও একটু পর নিচে চলে গেলাম। তারপর আমি আর নূপুর একসাথে মালিক আঙ্কেলের বাসায় গিয়ে খেতে গেলাম। খেতে খেতে অনেক কথাই বলা হলো। সে একটা সময় কাটলো ভদ্র দম্পতির সাথে। খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্প গুজব করে আমি আর নূপুর আমাদের রুমে চলে এলাম। রুমে এসে নূপুর বিছানায় শুয়ে পড়ল। আমি নূপুরকে বললাম, নূপুর তুই ঘুমা, আমি বাহির থেকে আসছি, আমার একটু কাজ আছে। আচ্ছা যা তাহলে। যাই। যাই বলতে নেই, বল আসি। আচ্ছা আসি, দরজাটা ভেতর থেকে লক করে দাও। ওকে। আমি একটা হাসি দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। রাত 9টার দিকে বাসে ফিরলাম। দরজায় নক করতেই নূপুর দরজা খুলল। এত দেরি হলো কেন? কই দেরি হলো, আমার কাজ টাজ শেষ করে বাজার টাজার করে ফিরলাম। এতটুকু সময় তো লাগারই কথা। এতটুকু সময়?
দেখ 9টা বাজে। তো কি হয়েছে? তোর মাথা হয়েছে। আচ্ছা, নেনে বাজার করে নিয়ে এসেছে। যা তাড়াতাড়ি রান্নাটা করে ফেল। ওই, আমি রান্না করতে পারি না। রান্না করতে পারিস না মানে? পারি না মানে পারি না, তুই কর রান্না। আমি করব মানে? আমি রান্না পারি না। মেসে কিভাবে খাওয়া দাওয়া করতি তাহলে? আমি কি নিজে রান্না করতাম নাকি? কাজের বুয়া করে দিত। ভালো তো, আজ রাত না হয় না খেয়েই থাক। এই বলে নূপুর রুমে চলে গেল। রাতে না খেয়ে থাকার কথা শুনে পেটে মনে হয় ইঁদুর দৌড়াতে শুরু করলো। আমি বাজার রান্নাঘরে রেখে এসে রুমে নূপুরকে বললাম, ওই পেতনি, রেডি হয়ে নে, আজ বাইরে খাবো। সত্যি? হুম। অতঃপর রাতে আমি আর নূপুর রেস্টুরেন্টেই ডিনার সেরে আসলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এদিক সেদিকে অনেক ঘোরাঘুরি করেছি দুজন। নতুন জায়গা, ঘোরাঘুরি করতে খুব ভালোই লাগছিল। রাত 11:30টার দিকে বাসে ফিরলাম। আমার খুব ঘুম পাচ্ছে রে। শার্টের বাটন খুলতে খুলতে নূপুর চোখ বড় বড় করে বিপরীত দিকে ঘুরে গেল। চোখ হাত দিয়ে ঢেকে দিল। ওই কি করছিস? চেঞ্জ করছি। ওই ওই, তুই আমার সামনে শার্ট চেঞ্জ করবি না। আজব, প্রবলেম কি তোর? তুই খালি গায়ে আমার সামনে থাকবি না, আমার কেমন জানি লাগে। আচ্ছা আচ্ছা, লজ্জা পেতে হবে না। তারপর কাপড় চেঞ্জ করে বিছানায় ঘুমোতে যাব। তখনই নূপুর বলে উঠল, তুই বেডের দিকে আসছিস কেন? ঘুমোবো তাই। ওই, তুই বিছানায় ঘুমাবি নাকি? যা গিয়ে সোফায় ঘুমা। এত বড় খাটে তুই একা ঘুমোবে? হ্যাঁ, ঘুমাবো। যা তুই সোফায় যা। আমরা তো শেয়ার করে করে ঘুমোতে পারি না কি? কি বললি? ওই, তোকে বললাম না সোফায় যেতে। যা, না হলে কিন্তু। শুরু হয়ে গেল ব্ল্যাকমেল। যাচ্ছি। হ্যাঁ যা। আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। আর নূপুর সারা বিছানা একাই দখল করে ঘুমোচ্ছে। আকাশ, কি? তুই না খুব ভালো ছেলে। কি করতে হবে বল? লাইটটা বন্ধ কর আর ড্রিম লাইটটা চালিয়ে দে। লাইটটা বন্ধ করে শুয়ে পড়তে যাচ্ছিলাম, এমন সময় নূপুর চিৎকার করে উঠল, ওই, ড্রিম লাইটটা জ্বালা। আমার ভয় করে তো। ভিতর ডিম একটা। কিছু বললি নাকি? না কিছু না। ড্রিম লাইট অন করে গিয়ে সোফায় শুয়ে পড়লাম। আকাশ, হ্যাঁ জানি আমি ভালো ছেলে, এখন বলে দে আবার কি দরকার? আসলে আমার না একা একা ঘুমাতে ভয় করে। ও আচ্ছা, আমি এসে শুয়ে পড়ছি তোর কাছে। চুপ, কি বলি আগে শোন। আচ্ছা বল। বলছিলাম কি, তুই সোফা থেকেই আমার দিকে নজর রাখবি, কেমন? আচ্ছা, তুই হোস্টেলে কিভাবে ঘুমোতে বলতো? আমার এক ফ্রেন্ডের সাথে। ছেলে না মেয়ে? আজব, অবশ্যই মেয়ে। আচ্ছা আচ্ছা, এখন ঘুমা। হুম, তুই আমার দিকে ফিরে ঘুমাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, শুভরাত্রি। শুভরাত্রি। নূপুর চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আর আমি এইসব কথা মনে করে মনে মনে হাসছিলাম। কি ভীতু একটা মেয়ে, পাগলি একটা। তারপর আমিও নূপুরকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নূপুর তখনও ঘুমোচ্ছে। আমি সোফা থেকেই ওকে দেখতে লাগলাম। ইস, একদম বাচ্চা বাচ্চা লাগছে। কি ইনোসেন্ট চেহারা। ওকে দেখে আমি একা একাই হাসছিলাম। হাসতে হাসতে আমি ঘড়ির দিকে তাকালাম। ঘড়ির দিকে তাকিয়ে আমার হাসি ফুরুত। হায় হায়, আমার তো আজ অফিস আছে, মনেই নেই। উফ, তাড়াতাড়ি তৈরি হতে হবে, না হলে দেরি হয়ে যাবে। দৌড়ে বাথরুমে গেলাম। গিয়ে দ্রুত ব্রাশ করে ফ্রেশ হয়ে বের হলাম। বেরিয়ে দেখি নূপুর উঠে বিছানাও গুছিয়ে ফেলেছে। উঠে পড়েছিস? হ্যাঁ দেখলাম, তুই তাড়াহুড়ো করছিস, কি হয়েছে? আরে আর বলিস না, অফিস আছে আজ। সে কি, গত রাতে বলিসনি কেন? আমার খেয়াল নাই রে। আমারও তো নাই। আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হই। হুম, আমিও ফ্রেশ হয়ে আসি। আমি রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে চলে যাচ্ছিলাম। তখনই নূপুর ডাক দিয়ে বলল, কি রে, খেয়ে যাবি না? না রে, দেরি হয়ে যাবে। আর কিছু তো নেই ও খাওয়ার মতো, মাত্রই তো উঠলাম আমরা। উফ, তুই কাল রাতে একটা বার তো বলতে পারতি। তুই একটু বস, আমি কিছু একটা রেডি করে দিচ্ছি। না না, লেট হয়ে যাবে, আমি যাই এখন। না খেয়ে চলে যাবি? একটু বস, আমি কিছু বানিয়ে আনছি। হুম,
যাই এখন, তুই খেয়ে নিস কিন্তু। আর তুই আমি বাইরে কিছু খেয়ে নিব নে। সত্যি খাবি তো? হুম, আচ্ছা যাই। হুম। বেরিয়ে যাচ্ছিলাম এমন সময় নূপুর আবার ডাক দিল। নূপুর আমার সামনে এসে দাঁড়ালো। ওই চোখ বন্ধ কর। এখন কোনো দুষ্টুমি না নূপুর, আমি অফিস থেকে আসি তারপর। আরে দুষ্টামি না, তুই জাস্ট একটু চোখটা বন্ধ কর। আচ্ছা নে করলাম। চোখ বন্ধ করার পর নূপুর আমার ডান গালে ধরে বাম গালে একটা চুমু দিল। আমার গালে নূপুরের ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি চোখ খুলে নূপুরের দিকে তাকালাম। অবাক হয়ে একটা হাসি দিলাম। এইটা কি হলো? বরকে আদর খাওয়ালাম। আর একটু দিলে ভালো হতো, পেট ভরে নাই। এটাই আবার পেট ভরে নাকি? জানি না, কিন্তু মন ভরে। আমি তো এটা এমনি দিলাম। তোর না অফিসে দেরি হচ্ছে? এখন হচ্ছে না। এতক্ষণ তো দাঁড়ানোরও সময় ছিল না। এ বলে নূপুর আমাকে জোর করে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। আমি মুচকি হেসে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে লাঞ্চের আগে নূপুর কল দিল। রিসিভ করে বললাম, হ্যাঁ নূপুর বল। কি করছিস? আর কি, তোর সাথে ফোনে কথা বলছি। তুই? আমিও। খেয়েছিলি কিছু? ওহ, কাজের চাপে কিছু তো খাইনি। নূপুর বারবার বলেছিল কিছু খেয়ে নিতে, এখন কি বলি? ওই কি হলো, খেয়েছিস? খেয়েছি, মিথ্যা বললাম। শয়তান কোথাকার, মিথ্যে বলছিস কেন শুনি? কি মিথ্যা বললাম? চুপ কর, তোর কথা শুনেই বুঝতে পারছি আমি। কাজে থাকলে তোর চোখ দেখেই বুঝে ফেলতাম। কিভাবে বুঝিস? জানি না। তুই খেয়েছিস? কিন্তু তুই খাসনি কেন? না, আসলে সময় পাইনি। আর তুই তো একটা জিনিস খাইয়ে দিয়েছিলি। আর খাওয়াবো না। কেন? কেন মানে? খাওয়াবি খাওয়াবি খাওয়াবি, 100 বার খাওয়াবি, 1000 বার খাওয়াবি, আনলিমিটেড বার খাওয়াবি। কেন খাওয়াবো? বউ না তুই আমার? বউ না, তুই আমার মাত্র 11 দিনের। হ্যাঁ, বউ তো বউই। হইছে, কিছু খেয়ে নিবি কিন্তু এখন, না হলে কিন্তু। আচ্ছা বুঝছি, ব্ল্যাকমেল করবি। নূপুর ফোন রেখে দিল। কিছুক্ষণ পর লাঞ্চ সেরে মাত্র একটু চেয়ারে হেলান দিয়েছে, নূপুর আবার ফোন করলো। ওই খেয়েছিস? খেয়েছি। সত্যি তো? সত্যি সত্যি। বাসায় কখন আসবি? সন্ধ্যায়। আচ্ছা সাবধানে আসিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ফোনটা রেখে দিয়ে চেয়ারে হেলান দিয়ে নূপুরের কথা ভাবতে লাগলাম। স্পেশালি সকালের চুমুটার কথা, এটার কথা ভাবছি আর মনে মনে হাসছি। কেমন কেমন জানি লাগছে। অবশ্যই প্রথম কোনো মেয়ের আদুরে স্পর্শ পেলাম। এমন এমন ফিলিংস হওয়ারই কথা। অফিস শেষ করে বাসায় ফিরছি, তখন মনে হলো নূপুর তো রাতে একা ঘুমোতে ভয় পায়। আমি একটা গিফট শপে গেলাম, গিয়ে বেশ কিউট দেখে বড় মতো একটা টেডি বিয়ার কিনলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসার গেটের ভেতরে ঢুকতেই নিঃশ্বাস নিয়ে দেখি কত সুন্দর সুগন্ধ আসছে রান্না থেকে। নিশ্চয়ই মালিকের বাসায় আজ স্পেশাল কিছু রান্না হচ্ছে। ইস, আমাদের মনে হয় আজও বাইরেই খেতে হবে। শুধু আজ না, প্রতিদিন। যাই হোক, ওপরে উঠে আমাদের রুমের দরজা নক করতে গিয়ে দেখি দরজা খোলাই আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকতেই রান্নার সেই সুন্দর সুগন্ধটা আরও বেশি করে পেলাম যেন। এদিক সেদিকে তাকালাম, কিন্তু নূপুরকে তো দেখতে পাচ্ছি না। ভেবেছিলাম নূপুরকে টেডিটা সারপ্রাইজ দিব, কিন্তু নূপুর কই? রান্নাঘরে কিছু একটা আওয়াজ পেলাম। তাহলে নূপুর হয়তো রান্নাঘরেই আছে। চুপি চুপি টেডিটাকে রেখে আমি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। নূপুর খুব সুন্দর করে আজকে শাড়ি পরেছে। নূপুরকে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর রান্নাঘরে এত সুস্বাদু খাবার দেখেই তো জিভে জল চলে আসে। তাহলে আজ রাতে বেশ তৃপ্তি করে খাওয়া যাবে। আমি খাবারগুলোর কাছে গিয়ে দেখতে দেখতে বললাম, এত সব আইটেম কে রান্না করলো? তোর বউ। ওয়াও, কত সুন্দর স্মেল আসছে রে। কে রাঁধলো দেখতে হবে না? এই, তুই না বলেছিলি রান্না করতে জানিস না? মিথ্যে বলেছিলাম, বাইরে খাওয়ার জন্য। সত্যি তুই রান্না করেছিস তো, নাকি অন্য কিছু? আমি রে বাবা, ভাবলাম তোকে সারপ্রাইজ দিব তাই।
ও তুই রেঁধেছিস? তার মানে দুনিয়ার বাজে রান্না খেতে হবে আজ? কি বললি শয়তান? যা, তোর খাওয়া লাগবে না। আরে আরে, কেন? বাজে খাবার খেতে হবে না তোর। যা, বাইরে ভালো খাবার খেয়ে আয়। না না, বাড়ির বউ রান্না রেখে কি বাইরে খাওয়া যায়? বাজে হোক বা মহাবাজে, খেতে তো হবেই। যা সর, তোর খেতে হবে না। ও লেলে, আমার বউটা লাগ করলে কেন? যা, আর আদিক খেতা দেখাতে হবে না। আচ্ছা শোন না, শাড়িটাও কি সারপ্রাইজ দেওয়ার জন্য? কেন, তুই কি এতেও সারপ্রাইজ হয়েছিস নাকি? হুম। আসলে আমি তো শাড়ি পরি না, তো আন্টি বলছিল বউকে শাড়ি ছাড়া মানায় না, তাই ভাবলাম কয়েকদিনই তো, তাই পরে নিলাম। ও, ভালোই করেছিস। তোকে এখন একদম বউ বউ লাগছে। লাগছে। শয়তানি করলে কিন্তু তোর খাওয়া বাদ। হে না না, এই খাবারগুলো থেকে বঞ্চিত করিস না। আমার কথা না শুনলে বঞ্চিত করবই। ধুর, তোর শুধু ব্ল্যাকমেল। আচ্ছা, রান্না শেষ হয়নি? না, তাড়াতাড়ি কর না। খাবার দেখে আর সুগন্ধেই তো ক্ষুধাটা আরো বেশি বেড়ে গেল। তাই হুম, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এই না, তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয়। যাবো তো। আচ্ছা, তার আগে তুই একটু রুমে চল তো। কেন? আরে চল না। নূপুরকে জোর করে নিতে লাগলাম। কেন নিয়ে যাচ্ছি জিজ্ঞেস করতে করতে রুমে এলো। রুমে গিয়ে ওর টেডিটার দিকে নজর পড়ল। ওয়াও, এত কিউট টেডি বিয়ার। দৌড়ে গিয়ে নূপুর টেডিটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরলাম। ভালো লেগেছে? উম্মাহ। এটার তো মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে, যে শক্ত করে ধরেছিস। না, আচ্ছা তুই কিভাবে জানলি আমার টেডি ভালো লাগে? আরে তোর কি ভালো লাগে সেটা আমি জানবো না তো কে জানবে? ভালোই করেছিস। হ্যাঁ, এখন এটাকে নিয়ে রাতে ঘুমাবি, আর একা একা লাগবে না। হুম আচ্ছা, এখন যা, গিয়ে তাড়াতাড়ি রান্না কর। তুইও গিয়ে ফ্রেশ হ। হ্যাঁ যাচ্ছে। তারপর নূপুর আবার রান্নাঘরে চলে গেল, আর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে একটু শুয়ে আছি, একটু পর নূপুর ডাক দিল। খেতে গিয়ে তো আমার পেটে যেমন আরও বেশি ইঁদুর দৌড়াতে লাগলো। এত ভালো ভালো আইটেম দেখেই হামলে পড়তে ইচ্ছে করছে। তুই এইসব রান্না কোত্থেকে শিখলি রে? মায়ের কাছ থেকে। আমি তো আগে কখনো রান্না করে খাওয়াসনি কেন? দরকার পড়েনি তাই। ধুর, খাওয়ার জন্য আবার কোনো দরকার লাগে নাকি? লাগে। ভালোই হলো। কি? এই কয়েকদিন ফ্রিতে বেশ ভালো ভালো খাবার পাওয়া যাবে। তুই তো শুধু ফ্রি পাওয়ার চিন্তা করিস। হ্যাঁ, ফ্রিতে 11 দিনের জন্য বউ পেয়ে গেছি দেখ। আচ্ছা দে, তাড়াতাড়ি খেতে দে, আর তর সইছে না। তুই তো দেখছি বড্ড পেটু। পেটুকের কি হলো এতে? এরকম বাসার রান্না করা খাবার সেই কবে খেয়েছিলাম। মেসে বোয়ার রান্না খেতে হতো, এইসবে কি আর স্বাদ মেটে? বাসার খাবারের ব্যাপার স্যাপারই আলাদা। আচ্ছা আচ্ছা বুঝলাম, এখন খেয়ে নে। রাতে বেশ ভালো করেই খাওয়া দাওয়া হলো। নূপুর যে এত ভালো রান্না করতে পারে আগে জানা ছিল না। রাতে ঘুমোতে যাওয়ার সময় নূপুর বলল, টেডিটা যে কিউট, তোকে যে কি বলবো। টেডিটাকে জড়িয়ে ধরে, কে এনেছে দেখতে হবে তো। থাম থাম, সুযোগ পেলেই নিজের প্রশংসা শুরু করে দিস। নে এখন ঘুমা। তুইও ঘুমা। হুম। আর শোন, আমার দিকে খেয়াল রাখতে ভুলিস না কিন্তু। কেন? আজ তো এই টেডিটা আছে তোর সাথে। এটা কি আমার খেয়াল রাখতে পারবে? নূপুর টেডিটাকে শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে চোখ বুঝে শুয়ে পড়লাম। আমিও ড্রিম লাইটটা অন করে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। কি রে, খেয়াল আমার দিকে ফিরে শুয়েছিস তো? হ রে মহ, ঘুমা তুই। মাঝরাতে হঠাৎ কিছু শুনে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর টের পেলাম বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে মনে হয়। আকাশ, কিরে জেগে কেন? আমার না ঘুম আসছে না। কেন, কি হয়েছে? আমার ভয় করছে। বাইরে দেখ, বড় বড় বাজ পড়ছে, কারেন্টও নেই। কানে তুলো দিয়ে ঘুমিয়ে পড়। এই, তুই খাটে এসে ঘুমা না। তোর কাছে? তুই এক পাশে ঘুমাবি, আমি এক পাশে ঘুমাবো, মাঝখানে টেডি।
দেখি ফাইজলামি না করে ঘুমাতো। এই সিরিয়াসলি ভয় করছে, প্লিজ তুই এখানে এসে ঘুমা প্লিজ। দেখ কথা না বলে ঘুমাতো। তোর পায়ে ধরি, এখানে এসে ঘুমিয়ে যা। সেদিন কেন ঘুমোতে দিসনি? ওই শুধু আজকেই। না ঘুমা। প্লিজ ভাই, এখানে এসে ঘুমা ভাই প্লিজ। ডাকটা শুনে আমি ঘুম ছেড়ে সোফা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। ওই ভাই রাখবি না একদম, বিছানার দিকে গিয়ে। তাহলে ঘুমা এখানে। ঘুমের মধ্যে ওর পাশে ঘুমানোর ইশারা দিল। ঘুমোচ্ছে। আমি নুপুরের পাশে শুয়ে পড়লাম। বাইরে বৃষ্টি পড়ছে। হঠাৎ আচমকা একটা জোরে বাজ পড়ল। নুপুর একটা চিৎকার দিয়ে টেডিকে সরিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ করে এইভাবে জড়িয়ে ধরায় আমি একদম চমকে উঠলাম। নুপুরের মুখের দিকে তাকিয়ে দেখি ও ভয়ে চোখ বন্ধ করে আছে, আর ওর চোখের পাতাগুলো খুব কাঁপছে। বাইরে আবার একটা বাজির শব্দ হলো। নুপুর এবার আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। একদম গুটিসুটি হয়ে নুপুর আমার বুকের মধ্যে লুকিয়ে গেল। চোখ বন্ধ করে নুপুর কাঁপা কাঁপা গলায় বলল, আকাশ ভয় করতেছে। আর এইসব কিচ্ছু না, আমি আছি তো, তুই ঘুমা। নূপুর আমাকে আরেকটু ভালো করে জড়িয়ে ধরল। এবার আমিও নূপুরকে এক হাত দিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরলাম, অন্য হাত দিয়ে নূপুরের মাথায় হাত বুলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই নূপুর ঘুমিয়ে পড়ল। ওর ঘুমন্ত চেহারাটা দেখে আবার আমি হাসি পেয়ে গেল। নূপুর সত্যিই পিচ্ছিদের মতো, কিছু একটা তো আছে নূপুরের মধ্যে, যা এতদিন আমি খেয়াল করিনি। আর এটাই এখন আমার বারবার অনুভব করতে ভালো লাগে। আমি নূপুরকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে নূপুরের ডাকে ঘুম ভাঙল। এই আকাশ ওঠ। এই অফিস আছে না তোর? আছে তো। তাহলে ওঠ না, না হলে দেরি হয়ে যাবে তো। তারপর তো না খেয়ে তাড়াহুড়ো করে চলে যাবি। আচ্ছা উঠছি তো। তাড়াতাড়ি। ঘুম ঘুম চোখে নূপুরের দিকে তাকালাম। দেখলাম নূপুর গোসল করে এসেছে, টাওয়েল দিয়ে ওর ভেজা চুল মুছছে। তার উপর শাড়ি পরে তো ওকে একদম পরি লাগছে। এই নূপুর শোন না। কি? তুই আর শাড়ি পরবি না। কেন? শাড়ি পরলে তোকে একদম আমার বউ বউ লাগে। হ্যাঁ তো লাগাই তো উচিত। কিন্তু আমি যে তোর প্রেমে পড়েছে। কি? না না কিছু না তো। না কিছু বললি মনে হলো। ওই তো বললাম। কি বললি? ওই তো কি বলবো ভাবছিলাম। ওই তো কি? তোকে একদম ঠাকুমার ঝুলির শাকচুন্নিটার মতো লাগছে। কি? ওই তুই নিজে কি রে? ঠাকুমার ঝুলির হামদা ভূত তুই? তুই পেতনি শাকচুন্নি সব। তাহলে শাকচুন্নির দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন শুনি? জীবনে তোর মতো শাকচুন্নি আমি দেখিনি তো তাই। আকাশের বাচ্চা! আহা, বাচ্চা আসবে কোথা থেকে? কিছু তো করলামই না। হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন। আহ নূপুর ছাড়। সকাল সকাল কি দুষ্টুমি শুরু করেছিস? হ্যাঁ, তোর না অফিস আছে? দেখি তাড়াতাড়ি উঠে অফিসে যা। কি বলিস? উঠে অফিস চলে যাব? ফ্রেশ ট্রেশ হবো না? ধ্যাৎ, তুই শুধু ভুল ধরিস। যা ইচ্ছে কর গা। আরে উঠছি উঠছি। হুম। নূপুর দেখলাম রান্নাঘরে চলে গেল। আমিও উঠে ফ্রেশ হতে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছিলাম। নূপুর আমার টাই কই? ওই তো ওইখানে। ওইখানে কোনখানে? আরে ওই তো। আজব, কোথায় নাম বলবি তো? দাঁড়া আমি আসছি। তাড়াতাড়ি আয়। নে তোরটাই। পেছনে ফিরে দেখি নূপুর টাই হাতে দাঁড়িয়ে আছে। নূপুর চলে যাচ্ছিল। এমন সময় একটু দুষ্টুমি করতে ইচ্ছে হলো। নূপুরকে পেছন থেকে ডাক দিলাম, নূপুর একটা হেল্প কর না। হ্যাঁ বল। আমি না টাইয়ের লুকটা ভুলে গেছি, তো তুই যদি টাইটা বেঁধে দিতে হবে তো? হ্যাঁ। আমার কাছে অনেক আছে, তো আমি পরাবো না। আরে দে না, এমন করিস কেন? নিজের কাজ নিজে কর। তুই করলে কি প্রবলেম? বউ না তুই আমার? এই কথা পেয়েছে, বউ না তুই আমার, বউ না তুই আমার। একদম যেন মাথা কিনে ফেলেছে। টাইটা আমার হাত থেকে নিয়ে। কি মনে থাকে তোর? তোর মাথা মনে থাকে? তোর মনে আমার মাথা থাকে। এই তুই এইভাবে তাকাস কেন? কিভাবে? এই তো এখন যেভাবে তাকিয়ে আছিস। তো কি হইছে? আমার কেমন জানি লাগে। মাথা লাগে তোর? দেখি নিচু হ।
তুই উঁচু হ। দেখ, বেয়াদবি করিস না, একটু নিচু হ, না হলে টাই পরাতে পারবো না। আরে তুই একটু উঁচু হয়ে গেলেই তো হয়। তুই এত লম্বা কেন? সুপারি গাছ একটা। তো কি তোর মতো মরিচ গাছ হবো নাকি? একে তো আমার থেকে খাটো, তার উপর এত ঝাল। ওই, কি বললি? আমি মরিচ গাছ? নে, তোরটাই তুই নিজেই পর। টাইটা ক্যাচ করে নূপুরকে হাত ধরে আটকালাম। এই দে না, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নূপুর রাগে লুকে আমার দিকে তাকালো। তোকে তো নিচু হতে বললাম, না হলে পরাবো কি করে? এক কাজ কর, খাটে উঠে দাঁড়া তুই, তাহলে লম্বা হয়ে যাবে। গাধা, তাহলে তো তোকে বেশি নিচু লাগবে। তুই আমার পায়ের পাতার উপর দাঁড়া, আর আমি সামান্য একটু নিচু হই। কথাটা শুনে নূপুর মনে হলো একটু ভাবুক হয়ে পড়ল। কি জানি ভাবছে ও। আরে দাঁড়া না। আমি নূপুরকে টান দিয়ে একদম আমার কাছে এনে ফেললাম আর ওর কোমর জড়িয়ে ধরলাম। দেখ, তাড়াতাড়ি কর, আমার সত্যিই অনেক দেরি হয়ে যাচ্ছে। নূপুর প্রথমে একটু চমকে গেলেও পরে আবার স্বাভাবিক হয়ে গেল। ও আমার পায়ের উপর উঠে টাই পরিয়ে দিয়েছিল, আর আমি ওকে কোমর জড়িয়ে ধরে রাখলাম আর ওর দিকে তাকিয়ে থেকে মনে মনে হাসছিলাম। টাই বাঁধতে বাঁধতে নূপুর বলল, এত সহজ একটা লুপ মনে থাকে না। তোকে দেখে ভুলে গেছি। মানে? না কিছু না। নে, তোরটাই বাঁধা শেষ। নূপুর টাই পরানো শেষ করে হাসি মুখে আমার দিকে তাকালো। আমি অনেকক্ষণ ধরেই নূপুরকে দেখছিলাম, এখন নূপুরও আমার দিকে তাকিয়ে থাকলো। আস্তে আস্তে যেন নূপুরের হাসিটা লুকিয়ে যাচ্ছিল। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমি নূপুরকে চোখ মেরে বসলাম। নূপুর চোখ বড় বড় করে চিৎকার করে উঠল। ওই ওই, চোখ মারলি কেন শুনি? বারে, আমার বউকেই তো মারলাম। কেন মারবি? ইচ্ছা হয়েছে তাই। না, মারবি না। 100 বার মারব বলেই নূপুরকে আরেকটা চোখ মারলাম। শয়তান, ফাজলামি করস। বলেই আমাকে মারতে মারতে লাগলো। এই থাম থাম। আমি হাসতে হাসতে ওকে আটকানোর চেষ্টা করছিলাম। খেতে আয়। হুম। চুপ। আবার দাঁত কালানো হচ্ছে না? ভেবেছিলাম খেতে দেব না, কিন্তু বাঁদর মুখটা দেখলে তো মায়া লাগে। ওই আমি আয়না না। আবার শুরু করলি? আচ্ছা চল চল, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। হুম। তারপর আমি আর নূপুর একসাথে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে একটু পর অফিসের জন্য বের হয়ে যাব, এমন সময় নূপুর দৌড়ে এলো। এই 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 টিফিন ক্যারিয়ারটা নিয়ে যা। কি আছে এতে? খাবার। আর কি, দুপুরে খেয়ে নিবি। বাবা, টিফিন? কি হলো? তুই তো দেখছি একদম বৌদির মতো হয়ে গেছিস। মানে? বউরা যেরকম কেয়ারিং হয় ঠিক ওরকম। যেমন? এই তো সকাল সকালে উঠলি, আমাকে ডেকে তুললি, তাই টাই বেঁধে দিলি, রান্না করলি, এখন টিফিন প্যাক করে দিচ্ছিস, এসব আর কি? বেশি কথা না বলে যা এখন, আর দুপুরে খেয়ে নিবি কিন্তু। ও লেলে, ঠিক আছে গো বউ। হুম আচ্ছা আসি। হুম। আমি অফিসের জন্য রওনা দিলাম। ঠিক সময় অফিসে পৌঁছেও গেলাম। দুপুরে লাঞ্চের সময় আমি টিফিনটা খুলে মাত্র লাঞ্চ করতে বসলাম, এমন সময় রাসেল ভাই এসে ঢুকলো। কি ভাই, লাঞ্চ করতে বসলেন? জি ভাই, আপনি করবেন না? না ভাই, আপনার বাবির টিফিন দিছিল ঠিকই, কিন্তু আনতে ভুলে গেছি। আজ আপনি আমার থেকে শেয়ার করেন। না না ভাই, আমি খেয়ে নেব। কই খাবেন আবার? বাইরের হোটেলটা থেকেই তো, তার চেয়ে আজ আমরা একসাথে করি না? দেখি বসেন। জোরপূর্বক রাসেল ভাইকে বসালাম। আচ্ছা ভাই। রাসেল ভাই আর আমি লাঞ্চ করতে বসলাম, এর মধ্যে একবার নূপুর ফোন দিয়েছিল। হ্যাঁ বল। কি করছিস? ফোন রিসিভ করে খাচ্ছি। ও আচ্ছা, তাহলে খা। তুই খেয়েছিস? না, খাবো এখন। ঠিক আছে খা। রাখছি। অতঃপর দুজনে খাওয়া শেষ করলাম। আকাশ ভাই, আপনার টিফিনটা খেয়ে তো পেটটা ভরে গেল, সাথে মনটাও ভরে গেল। ধন্যবাদ। রান্নাটা সেই হয়েছে ভাই। কে করলো, আপনি? আরে না না, আমি রান্না জানি না। তাহলে? আমার ফ্রেন্ড। ছেলে? না না, মেয়ে। একটু আগে ফোনে কথা বললেন যে সে? কি ভাই, ফোনে ফোনে কথা, ডিপ শপে যাওয়া, এখন থেকে টিফিন? কি ভাই, কিছু চলছে নাকি? কথাটা শুনে আমি বেশ খানিকক্ষণ হাসলাম। আপনি যে কি বলেন ভাই, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড তো কি হইছে, গার্লফ্রেন্ড হইতে কতক্ষণ? আমার
রাসেল ভাইয়ের কথা শুনে শুধু হাসি পাচ্ছে। কি ভাই, শুধু হেসেই চলেছেন? প্রেমে পড়ে পাগল হলেন নাকি? না, আপনার কথা শুনে হাসি পাচ্ছে। কেন? এমনি কেন জানি হাসি পাচ্ছে। ধুর মিয়া, এমন সময় রাসেল সাহেবের বসের কাছ থেকে ডাক পড়ল। ভাই এখন যাই, পরে কথা হবে। আচ্ছা। রাসেল ভাই চলে গেলে নূপুরের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। অফিস শেষ হলে বাসার দিকে রওনা হলাম। আজ তত বেশি কাজ ছিল না অফিসে। অন্য জায়গায় ট্রান্সফার হব, তো এখানে কাজের তেমন চাপ নেই। অফিস থেকে বাসায় যাচ্ছি, মনটা বেশ ফুরফুরে লাগছে। দরজায় নক করে দেখি আজও দরজা খোলা। ইস, পাগলিটাকে কতবার বলি একা একা থাকে, দরজাটা লক করে রাখতে। বলতে বলতে রুমে ঢুকলাম। নূপুর রুমে নেই, তাহলে নিশ্চয়ই রান্না করছে হয়তো। দরজাটা লাগিয়ে রান্নাঘরে গেলাম। ঠিক অনুমান করেছিলাম পেতনিটা রান্না করছে। আমি আস্তে আস্তে গিয়ে নূপুরকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। পেতনি! নূপুর চমকে উঠল। ও তুই? কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? ইস না। তাহলে এভাবে ছড়িয়ে ধরেছিস কেন? বারে, বউকেই তো ধরেছি, ছাড়বো না। কেন? বউর সাথে এমন করার অধিকার তো আছেই আমার, তাই না? 11 দিনের বউয়ের ওপর আবার এত অধিকার কি? আরে বললাম না, বউ তো বই। বউ তো বউ, নেকা। আমার এমন করো কেন গো বউ? তোর দুষ্টামি আর গেল না। এত বড় হয়েছিস তবুও সেই আগের মতোই শয়তান। তুই বুঝি ধোয়া তুলসী পাতা হয়ে গেছিস? এটা কি বলছি আমি? না, তবুও তুই দুষ্টামি করিস না নাকি? করি তো, তোর কি? তোর মাথা। মাথা নিয়ে বসে থাক। না, তোকে নিয়ে বসে থাকবো, আর একটু ভালোভাবে জড়িয়ে ধরে। ইস, ঝাড় তো। রান্না করেছি দেখতে পাচ্ছিস না? পারছি তো। তাহলে ছাড়। না, তোকে রান্নায় সাহায্য করব। জড়িয়ে ধরে কেউ সাহায্য করে? আমি একটা হাসি দিয়ে ওর হাত ধরে ওর সাথে সাথে খুন্তি নাড়াতে লাগলাম। নূপুর অন্য হাত দিয়ে আমার হাতে একটা থাপ্পড় দিয়ে বলবো, সর। এমন হেল্প লাগে না আমার, যেন আমাকে হাত ধরে ধরে নতুন রান্না শিখাচ্ছি গো। আরে করছি তো হেল্প। আরে হেল্প করতে হবে না, যা ফ্রেশ হ, গিয়ে যা। আমার দিকে ঘুরে বলল, আরে সিরিয়াসলি হেল্প করতে চাই, বল কি করব? সত্যি হেল্প করতে চাস? হ্যাঁ। কিভাবে করবি হেল্প? তুই কি রান্না জানিস? তো কি হয়েছে? আমি তোকে টুকটাক হেল্প করব, যেমন কিছু এগিয়ে দাও কিংবা যা আমি করতে পারবো আর কি। ওকে, তাহলে হ্যাঁ বল। আগে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা, আমি যাচ্ছি আর আসছি। হুম। একটু পর ফ্রেশ হয়ে এলাম। আমি এসে গেছি। ভালো করেছিস। বল কি করব? তারপর শুরু হলো নূপুরের অর্ডার দেওয়া। এটা দে, ওটা দে, এটা না সেটা দে, এই কর সেই কর। উফ, যাই হোক, বেশ ভালোই লাগছিল। কাজের মাঝে বেশ দুষ্টামিও করেছে। ওইসব থাক, এখন রান্না শেষ, ডিনার করার পালা। বেশ মজা করে ডিনারটা হলো। তারপর রাতে ঘুমানোর সময়। এই আমার কি তোর কাছে ঘুমোতে হবে নাকি? এই না। তুই তো ভিতর ডিম, যদি ভয় পাস। এই কালকে শুধু একটু ভয় পেয়েছিলাম বলে তুই এভাবে মজা নিচ্ছিস? তুই একটু ভয় পেয়েছিলি? এই শয়তান, এভাবে হাসছিস কেন? তুই একটু ভয় পেয়েছিলি তো কাল রাতে কি কি করেছিলি মনে আছে? মনে হলো নূপুর লজ্জা পেয়েছে। জানি না। আমি বুঝবো কি? কাল রাতে কি কি করেছিলি সেসব? না থাক। আরে বলি না। চুপ। ভীতু মেয়ে। ওই আমি ভীতু না। ইস, সরি, তুই যে সাহসী মেয়ে আমি ভুলে গেছিলাম। ওই মজা নিচ্ছিস কেন? খুবই মজা নিলাম। তুই নিজেই তো ভয় পেয়ে আমার কাছে এসে ঘুমালি। মিথ্যা বলছিস কেন? শয়তাননি। তুই শয়তান। ইস, কাল রাতে কি কি করেছিলি একবার বলবো নাকি গো? বলতে হবে না গো। ভীতু মেয়ে। ওই আমি ভীতু না। তা তো কাল রাতেই টের পেয়েছি। যা, আমি ভীতু না, আমার টেডি আছে তো। টেডিটাকে জড়িয়ে ধরে কাল রাতে তো টেডির জায়গায় আমাকে কথাটা সম্পূর্ণ করতে দিল না। হইছে, যা ঘুমা এখন। তোর কাছে? আজ্ঞে না। তো সোফায় আর কি?
ভয় পাবে না তো? না, ঘুমা তুই। আমার দিকে ফিরে খেয়াল রাখতে ভুলিস না যেন, ঠিক আছে গো সাহসী মেয়ে? চুপ। গুড নাইট। গুড নাইট। হাসতে হাসতে ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়লাম। তো এইভাবেই আমাদের চলে যাচ্ছিল, বেশ কয়েকদিন কেটে গেল। প্রতিদিনকার মতো আজও সকাল সকাল নূপুর আমাকে ডাক দিল। উফ, অফিসে যাবি না? না, কেন? আজ আমার ঢাকায় শেষ দিন, ভুলে গেলি? কাল তো আমার ময়মনসিংহ যেতে হবে, তো আজকের দিনটা আমার ছুটি। ও, কথাটা শুনেই যেন নূপুরের মুখটা কালো হয়ে গেল। কিরে, কি হলো? না কিচ্ছু না। আচ্ছা, তুই তাহলে সেই দিন একটু আরাম করে ঘুমিয়ে নে। না না, ঘুমাবো না। কেন? কাল তো ময়মনসিংহ চলে যাব, তো আজকে সারাদিন ঘোরাঘুরি করব। ও, জিএফ এর সাথে? না, বউয়ের লগে। হারামি, আর কয়টা বউ আছে তোর? আজব, আমি তো তোর কথা বললাম। তাহলে ঠিক আছে। ব্রেকফাস্ট রেডি হয়েছে? না, তুই ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে হয়ে যাবে। আচ্ছা। হুম। আর শোন, কি? আমি আজকে লাঞ্চ ডিনার দুইটাই বাড়ি করব। আচ্ছা ঠিক আছে। তাহলে গোসলটাও সেরে ফেলি, তারপর ব্রেকফাস্ট সেরে রেস্ট নিয়ে ঘুরতে চলে যাবো নে। আর নূপুর ব্রেকফাস্ট রেডি করতে রান্নাঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর নূপুর ব্রেকফাস্ট রেডি করে ডাক দিল। আকাশ, তোর হলো? হ্যাঁ, আর একটু। তাড়াতাড়ি কর। কিছুক্ষণ পর আমি গোসল থেকে বের হয়ে টাওয়েল দিয়ে মুছতে মুছতে ব্রেকফাস্ট করতে গেলাম। আমাকে দেখে নূপুর চোখ বন্ধ করে বিপরীত দিকে ঘুরে গেল। এই, তোকে বলেছি না খালি গায়ে থাকবি না? এ আজব! কি আজব? গোসল করেই এভাবে খালি গায়ে খেতে এলি কেন? তোকে নিষেধ করেছি না? কি? ওই তোকে বলেছি না খালি গায়ে থাকবি না, অন্তত আমার সামনে না। সামনে কই? আমি তো তোর পেছনে আছি। চুপ, কথা না বলে কিছু পরে আয় যা। না পড়লে? পড়তে বলেছি, পরে আয় যা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তুইও গিয়ে আমার জামা কাপড় ধুই দিয়ে যা। তুই যা আগে। একটু পর গেঞ্জি পরে এসে নূপুরকে ডাক দিলাম। এই নূপুর। কি? কই তুই? লজ্জায় লুকিয়ে গেলি নাকি? দূর না, আসছি। আচ্ছা আয়। নূপুর আসার পর একসাথে খেয়ে নিলাম। এই নূপুর, রেডি হয়ে নে। কেন? বললাম না ঘুরতে যাব। এই তো তাড়াতাড়ি। কই তাড়াতাড়ি? আমি তোর জামা কাপড় ধুয়ে দেই নাই তো, দাঁড়া ধুয়ে আসি। আমি এখন ধুয়ে দিস নাই? না। যা তাড়াতাড়ি ধুয়ে দেগা। যাচ্ছি। নূপুর কাপড় কাচতে চলে গেল। ও যখন কাপড় ধুয়ে দিয়েছিল তখন নূপুরকে বিরক্ত করার জন্য 100 বার ওকে ডাকছিলাম। এই নূপুর, হলো? না। ওই হলো? না। হয়নি? আর একটু। নূপুর, হলো? এবার কোনো জবাব পেলাম না। টিভির দিক থেকে নজর সরিয়ে দেখি নূপুর রাগী চেহারায় আমার দিকে এগিয়ে আসছে। আমি শো অবস্থা থেকে উঠে পড়লাম। কি হলো? কাপা কাপা গলায় বললাম। নূপুর কিছু না বলে আমার ঘাড় ধরে জোর করে নিয়ে যেতে লাগলো। এই নূপুর, কি হলো? নূপুর কিছু না বলে আমাকে জোর করে বাথরুমে নিয়ে গিয়ে বলল, নে, এবার নিজের কাপড় নিজে ধুয়ে দে। আরে আরে, আমি কেন? তুই ধুয়ে দিবি? কেন? তোর যখন খুব তাড়াতাড়ি দরকার, তো তুই কাট কাপড়। না। কি না? 5 মিনিটও হয়নি ভালো করে, এর মধ্যে তো 10 বার ডাকাডাকি করলি। হলো? হলো? আমি তো কি? আমি তো ফাজিল একটা। এই তোকে রাখলে খুব কিউট লাগে। চুপ। সত্যি রে? দেখি, যা এখান থেকে, আমাকে ভালো করে কাপড় ধুতে দে। একটা হাসি দিয়ে চলে এলাম। খানিক পরে নূপুর কাপড় ছাদে দিয়ে আসলো। কাপড় ধোয়া শেষ হলো? তোর কাপড়ই তো ধুয়ে দিলাম। আচ্ছা যা, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। যাচ্ছি। নূপুর রেডি হতে চলে গেল আর আমি খাটে শুয়ে শুয়ে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর নূপুর রেডি হয়ে আসলো। নূপুরকে আজ খুব সুন্দর লাগছে। আমি নূপুরকে সামনে যেতে বলে দরজা লক করছিলাম। নূপুর হাঁটতে হাঁটতে নিচে গেল। দরজা লক করে আমিও নিচে যাচ্ছিলাম। নিচে যেতেই আঙ্কেল ডাক দিল। আঙ্কেল বারান্দায় বসে নিউজ পেপার পড়ছিলেন। কই যাও বাবা? নূপুরকেও দেখলাম শাড়ি পরে বের হলো, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ আঙ্কেল, একটু ঘুরতে যাচ্ছে। ও, জি আঙ্কেল। অফিস ছুটি নাকি?
হ্যাঁ বলছিলাম না আঙ্কেল, সিলেট ট্রান্সফার হয়েছে, তো গতকাল এখানে অফিস শেষ দিন ছিল, আজকে ছুটি। ও হ্যাঁ বলছিলা, তো আজকেই চলে যাবে নাকি? না আঙ্কেল, কালকে যাব। ও, তো কিভাবে যাবে, ট্রেনে? না, অফিস থেকেই বস ব্যবস্থা করে দিছেন। এমন সময় নূপুর ডাক দিল। এই আকাশ, কি হলো আয়? আমাকে তুই করে ডাক দিল শুনে আঙ্কেল কেমনভাবে জানি নূপুরের দিকে তাকালো। নূপুর জানতো না আমি যে আঙ্কেলের সাথে কথা বলছি। আমিও নূপুরের দিকে কেমনভাবে জানি তাকালাম। ও ফিরে এসে দেখে আমি আঙ্কেলের সাথে কথা বলছি। নূপুর ভ্যাবাচাকা খেয়ে গেল। আঙ্কেলকে দেখিয়ে ওর কথাটা আবার বলল। কি হলো, আসো। তুমি শুনে আবার যেন আমরা স্বাভাবিক হলাম। নূপুর একটা হাসি দিল, আঙ্কেলও একটা নর্মাল হাসি দিলেন, আর আমিও হাফ ছেড়ে বাঁচলাম। আঙ্কেল। তারপর নূপুর আর আমি বেরিয়ে পড়লাম। গেট থেকে বেরিয়ে নূপুরের মাথায় একটা টোকা মারলাম। ওই, কখন কি বলতে হয় জানিস না? মারলি কেন? আমি কি জানতাম আঙ্কেল আছে? কেন জানতি না? তুই দেখে যাসনি আঙ্কেল ওখানে নিউজ পেপার পড়ছে? তো আমি কি জানতাম নাকি তুই আঙ্কেলের সাথে আছিস? আচ্ছা চুপ, আবার তর্ক করছে। ওই কিসের তর্ক? সত্যি কি আমি জানতাম নাকি? আচ্ছা থাক থাক, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। হারামজাদা কোথাকার মহাপুরুষ আসলি রে, বিশ্বাস নেই তোর? নূপুর রেগে গিয়ে আমার কলার টেনে ধরলো। অবস্থা বেগতিক লাগছে। এইভাবে কলার টেনে ধরলে তো আমার প্রেস্টিজের ফালুদা হয়ে যাবে। নূপুরকে শান্ত করার জন্য আমি আস্তে আস্তে ওর হাতটা সরানোর চেষ্টা করে বললাম, আরে আরে সোনামণি, আমার রাগ করে কেন? ঘুরতে বের হয়ে কেউ এমন করে? জোর করে মুখে একটা হাসি এনে বললাম। নূপুর কলারটা ছেড়ে দিল। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আদিক্ষেতা কই দেখালাম? যাই হোক, আজকে আর কোনো ঝগড়া বা দুষ্টুমি না। আজকে একদম সেইভাবে দিন কাটাবো। সেভাবে কিভাবে? খুব ভালোভাবে। আজকেই তো ঢাকায় শেষ দিন। কথাটা নূপুরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এমনভাবে বলছিস যেন আর কখনো ঢাকায় আসবি না। আসবো, বাট 5 থেকে 6 মাসে ঢাকায় আসার সম্ভাবনা খুব কম। আমাকে দেখতেও আসবি না? না, তুই ময়মনসিংহ যাস, তখন দেখবো তোকে। আমি কেন যাব? তোর সাথে আমার সেই কলেজ লাইফ থেকে ফ্রেন্ডশিপ। এত বছরে তোকে কতবার সিলেট যাওয়ার জন্য বলেছি বল, কিন্তু তুই একবারও যাসনি। ওই শোন, এবার যদি আমাকে দেখতে চাস তো তোকে সিলেট যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। ব্যাস। তুই এসে নিয়ে যাইস তাহলেই যাব নে। তাহলে তো সেই আমাকেই ঢাকা আসতে হবে। আসতে হবে। দুষ্টু মাইয়া। তুই কত ভালো পোলা রে। নূপুর আর আমি এসব বলতে বলতে হাসছি আর হাঁটছে। হঠাৎ কেউ আমাকে ডাক দিল বলে মনে হলো। এদিক সেদিকে তাকিয়ে দেখি বাইক থেকে রাসেল ভাই ডাকছে। উনি আমাদের সামনে এসে বাইক থামালেন। কি ভাই, কই যান? এই তো ভাই, একটু ঘুরতে বের হলাম। অফিসে নাকি? কালকে আমার ময়মনসিংহ যাওয়ার কথা না, তাই আজকের দিনটা বস ছুটি দিয়েছেন। ও, তা আপনি কোথায় যাচ্ছেন? অফিস কি ছুটি? অফিস ছুটি না, বাট আমি ছুটি নিয়েছি। কেন? বউকে আনতে শ্বশুর বাড়িতে যাব, তাই আর কি। ভালো তো, যান। হ্যাঁ, তো উনিকে? নূপুরের দিকে ইশারা করে। বেস্ট ফ্রেন্ড। ও, মানে আপনার ওই গার্লফ্রেন্ডটা? আমার কানের কাছে আস্তে করে বলল। আমি হেসে বললাম, হ্যাঁ সেটাই। আমি যাই তাহলে, দেরি হয়ে যাচ্ছে। ময়মনসিংহ গিয়ে কিন্তু ভুলে যায়েন না। ঠিক আছে। রাসেল ভাই চলে গেলেন। কে রে? আমি আমার এক কলিগ রাসেল উদ্দিন। ও, আচ্ছা চল বলে আবার আমরা হাঁটা ধরলাম। যাই হোক, আজ নূপুরের সাথে সারাদিন বেশ ঘোরাঘুরি করলাম। একবার রিকশায়, একবার হেঁটে, এখানে সেখানে, ওইখানে ওইখানে সবখানে। দুপুরে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। ঘুরতে ঘুরতে এখন রাত প্রায় 10:30 বেজে গেছে। এখন একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। ডিনার শেষ করে বাসার দিকে রওনা দিতে দিতে 11টার ওপরে বেজে গেছে। বাসায় যেতে দেরি হয়ে যাবে ভেবে রিক্সা নিতে চেয়েছিলাম, বাট বিধিবাম রাস্তায় তেমন কোনো যানবাহন নেই। তো নূপুর বলল হেঁটেই নাকি ও বাড়ি যেতে চায়। অগত্যা আমিও হেঁটে যেতে রাজি হলাম। রাস্তা দিয়ে আমি আর নূপুর হাঁটছে, এদিকে লোকজন তেমন নেই। নূপুর আর আমি চাঁদের আলোয় একা একা রাস্তা দিয়ে হাঁটছে। এমনিতেই শাড়ি পরে নূপুরকে খুব সুন্দর দেখাচ্ছিল।
তার উপর ওর চেহারায় চাঁদের আলো পড়ে যেন আরো বেশি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আমার সাথে একটা চাঁদ হাঁটছে, আর আমার চাঁদটার প্রতিচ্ছবি আকাশে প্রতিফলিত হচ্ছে। মনে করতো আবেগ জাগতেছে। এই পেতনি নূপুর আর চোখে তাকিয়ে বলল, কি? তুই এইরকম কেন? কি রকম? একদম পেতনিদের মতো। কি বললি? তোর যদি বড় বড় দুইটা শিং দাঁতার নখ থাকতো, তোকে একদম খাঁটি পেতনি লাগতো। শয়তান ভূত! বলেই নূপুর আমাকে একটা বৈদ্যুতিক খামের সাথে লাগিয়ে আমার কলার চেপে ধরল। হারামজাদা, আমি পেতনি? এই আমার প্রেস্টিজের 14টা বাজিয়ে দিবি তো? এখানে এমন কেউ নেই যে তোর প্যাস্টিস দেখবে। কেউ নেই যখন কিছু একটা করি? কি করবি? আমি নূপুরের কোমর জড়িয়ে ধরলাম। না, কিছুই করব না। নূপুরের চোখে চোখ রেখে, যা, তুই এভাবে তাকাস কেন শুনি? লজ্জা পেয়ে চোখে নামিয়ে ফেলল। আজব, কিভাবে তাকালাম জানি না। লজ্জায় মুখ নিচের দিকে করে আমি নূপুরের থুতনি ধরে মুখ ওপরে তুললাম। দেখি তাকা আমার দিকে। কি? আমার দিকে তাকিয়ে, তোকে না খুব কিউট লাগছে। একটু আগেই তো পেতনি পেতনি করলি। এমনি করলাম। এমনি কেন? আমি কিছু না বলে নূপুরের কপালে একটা চুমু দিলাম। নূপুর যেন একটু চমকে উঠল। নূপুরের কপাল থেকে ঠোঁট সরাতেই ও বলে উঠল, ঠোঁটে কি অ্যালার্জি হয়েছে তোর? কেন? এমন করলি কেন তাহলে? কি করলাম? ধ্যাত, কিচ্ছু না। নূপুর আমার কলার ছেড়ে দিয়ে সরে গেল, আর আমি হাসতে লাগলাম। এই হাসছিস কেন এত? এমনি। চুপ কর। সেদিনের মতো রাত্রে কেটে গেল। পরদিন দুপুরবেলা আমি ময়মনসিংহ যাওয়ার জন্য একদম তৈরি। আঙ্কেল আন্টির কাছ থেকেও বিদায় নিয়ে নিয়েছে। এখন শুধু গাড়ির অপেক্ষা। নূপুরও আমার সাথে তৈরি হয়ে আছে, কিন্তু ময়মনসিংহ যাওয়ার জন্য নয়, ওর হোস্টেলে যাওয়ার জন্য। আমি ময়মনসিংহ যাওয়ার পথে ওকে গাড়ি করে ওর হোস্টেলের সামনে নামিয়ে দিব। দুপুর 3টার দিকে গাড়ি এলো। আমি আর নূপুর গাড়িতে উঠলাম। আজ সকাল থেকেই দেখছি নূপুরের মন খুব খারাপ। বেশি কথা বলছে না, কেমন কেমন জানি হয়ে আছে। গাড়িতে উঠেও চুপচাপ। কিছুক্ষণ বাদে ওর হোস্টেলের সামনে চলে এলাম। নূপুর গাড়ি থেকে নেমে বলল, যাই রে, ভালো থাকিস, আর সাবধানে যাস, গিয়ে একটা ফোন করিস। তুইও ভালো থাকিস। দুজনে অনিচ্ছায় একটা হাসি দিলাম। তারপর গাড়ি আবার চলতে শুরু করলো। কয়েক ঘন্টা কেটে গেল। সন্ধ্যা হতে এসছে। নূপুরকে নামিয়ে দেওয়ার পর থেকেই বুকটা জানি কেমন কেমন করতে লাগলো। কেমন কেমন জানি না, শান্তি লাগছে না। শুধু নূপুরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। কেন জানি না মনে হচ্ছে নূপুরকে ছাড়া আমার বাকি মুহূর্তগুলো কাটানো অসম্ভব। ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। না, আর পারছি না। অবশেষে ড্রাইভারকে বলেই ফেললাম, ড্রাইভার গাড়ি ঘোরাও। কি কোন ভাই, গাড়ি ঘোরাবো মানে? গাড়ি ঘোরাবো মানে আবার ঢাকায় ফিরে চলো। তাজুল চাচা, বস তো বলেছেন আপনাকে একদম সোজা ময়মনসিংহ পৌঁছে দিতে। আমরা এখন ময়মনসিংহ ঢাকার মাঝপথে আছি ভাই। থাকুক, তুমি ঢাকায় ফিরে চলো, আর বসকে যা বলার আমি বলবো না। আচ্ছা ঠিক আছে। রাত 10টার ওপরে বাজে। আমি এখন নূপুরের হোস্টেলে আছি। চুরি করে ভেতরে ঢুকেছিলাম। এখন দোতলার দেয়াল বেয়ে নূপুরের রুমের বারান্দায় উঠলাম। উঠে দেখি এত রাতেও বারান্দার দরজা খোলা। নূপুরের কি দরজা লাগানো কথা মনে থাকে না? আমি দরজা ঠেলে ঢুকে দেখি নূপুর একা একা বিছানায় হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। আমাকে দেখি ও চমকে উঠল। চমকে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, এ কি, তুই এখানে? তোর না এখন সিলেট থাকার কথা? নূপুর আমার বউ হবি। নূপুর কিছু না বলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এবার আমার 2 হাত দিয়ে নূপুরের ডান হাত ধরে হাঁটু গেড়ে বসে পড়লাম। নূপুর, তোকে এখন আর 11 দিনের জন্য নয়, একেবারে সারা জীবনের জন্য আমার বউ বানাতে চাই। হবি আমার বউ? নূপুর এবারও কিছু বলল না, শুধু কেমন ভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর হাতকে আরো শক্ত করে ধরে বললাম, আই লাভ ইউ নূপুর। এবার নূপুর একদম কেঁদে দিল। আমাকে উঠিয়ে ও শক্ত করে জড়িয়ে ধরল। শয়তান, আই লাভ ইউ টু। একই পাগলি, কাছিস কেন? জানি না। ভালোবাসিস না আমায়? বাসি তো, খুব বাসি, অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই তো ভালোবাসি, কিন্তু তুই তো বুঝতেই না। অনেক আগে থেকে মানে? একদম কলেজ লাইফ থেকে। শিখে তাহলে বলিসনি কেন?
জানি না, তুই যখন 11 দিন আগে আমাকে রেস্টুরেন্টে বউ হওয়ার কথা বলেছিলি, আমি ভেবেছিলাম সত্যি সত্যি, কিন্তু পরে শুনি মাত্র 11 দিনের জন্য। যাই হোক, সেদিন শুধু তুই বলেছিলি বলে আর তোর 11 দিনের জন্য বউ হতে রাজি হয়েছিলাম। অন্য কোনো ছেলে হলে জীবনেও রাজি হতাম না। তো আমার কথায় কেন রাজি হয়েছিলি? শয়তান, তোকে ভালোবাসি তাই। আচ্ছা শয়তানি, এখন হবি তো আমার বউ, একদম সারা জীবনের জন্য। নূপুর লজ্জা মাখা মুখে বলল। হুম। আমি ওর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে আবার আমার বুকে ছড়িয়ে নিলাম। এখন আর 11 দিন নয়, একদম সারা জীবনের জন্য নূপুরকে আমার বউ বানাবো।